আসসালামু আলাইকুম। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আজকে আমি আপনাদের সামনে এসেছি কিছু ঘটনা শেয়ার করার জন্য। কিছু কথা আপনাদের সঙ্গে আমি বলবো। 2018 সাল। সবার আগে আমি আমাদের ছাত্র জনতাকে অভিনন্দন জানাতে চাই। তাদের জন্য আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা, আমার সম্মান। তাদের তাদের একান্ত প্রচেষ্টাতে, তাদের ডেডিকেশনে বাংলাদেশ আজকে মুক্ত হয়েছে। এই কৃতিত্ব তাদেরকে দিতেই হবে। সাথে এও মনে রাখতে হবে, গত 16 বছর ধরে যারা নির্যাতিত হয়েছে তাদের কথা মনে রাখতে হবে। এই যে ঘটনাটা ঘটলো 34 বা 34 দিনে, এটা একটা বেস ছিল, সেটা যেন আমরা ভুলে না যাই, সিম্পলি। বাট অল ক্রেডিট গোজ টু স্টুডেন্টস অ্যান্ড দ্য পিপল যারা মাঠে নামলো। যাক, কথা না বাড়াই, আসল কথা আসি। 2018 সাল। 2018 সালের ফেব্রুয়ারিতে আমার ওয়াইফ মারা যায়। তখন আমার বাচ্চাদের বয়স 5 আর 3, খুবই ছোট, খুবই ছোট। তো যাই হোক, এরকম সময় আমরা একটা বই তৈরি করি, একটা ডকুমেন্টারি তৈরি করি। সেটা হচ্ছে বেগম জিয়াকে যে গ্রেফতার করা হলো, ওনার জবানবন্দিটা প্লাস গ্রেফতার প্রক্রিয়াটা কেন ঠিক ছিল না বা কী কী সমস্যা ছিল সেগুলো অ্যানালাইসিস সংক্রান্ত একটা বই, একটা ডকুমেন্টারি। বইটা পাবলিশ হওয়ার পথে ছিল আর কি। তো এগুলো তো সহজে করা যায় না। আমরা এটা করেছিলাম সিলেট থেকে আসছিল বইটা তখন। তো আসার পথেই রাজন ধরা পড়লো, তারপরে ইভান ধরা পড়লো। এরপরে টিভিতে দেখলাম স্ক্রল যাচ্ছে যে মামলা হয়েছে আমার নামে আর রেজানুল হক শোভন দুজনের নামে। আমাদেরকে খোঁজা হচ্ছে, আমরা নাকি পলাতক। বাসায় বসে আছি, বাট তারা বলছে আমরা পলাতক। হোয়াট এভার, সেটা হতেই পারে। আজকে আপনাদের সঙ্গে যেটা বলবো সেটা হচ্ছে মূলত টর্চার স্টোরিটা, টর্চারের যে ঘটনা সেটা আপনাদের সঙ্গে বলবো। সবকিছু ঠিকঠাক মতো মনে নাই, সুযোগ আসলো 24 সালে এসে, তাই বলছি। জাস্ট আলাপ করে নেওয়া আর কি, সবাইকে জানিয়ে দেওয়া, স্মরণ করে দেওয়া, যেন আমরা ভুলে না যাই। খুব ছটফট অস্থিরতার মধ্যে দিন কাটতেছে, কখন গ্রেফতার হই, কখন অ্যারেস্ট হবো, কি হবে না হয় জানি না। রাজন ইভান ওরা 4-5 দিন করে গুম ছিল। তো আমার ভাগ্যে কি আছে আমি তো জানি না। ঘুমানোর সময় একটু পর পর উঠি আর জানলাতে দেখি যে কি কোনো গাড়িটাই আসলো কিনা। তো যাই হোক, দিন রাত 2:30 বোধহয় হবে। আই এম নট শিওর অ্যাবাউট টাইম। পারফেক্ট টাইমটা বলতে পারবো না, কোনো ঘটনারই বলতে পারবো না পারফেক্ট টাইমটা। রাত 2:30টার দিকে সম্ভবত হবে গাড়িটা আসলো। আমি বুঝতে পারলাম যে গাড়িটা এসে দাঁড়িয়ে আছে আমার বাড়ির গেটের সামনে, কারণ একটু পর চেক করছি তো আমি। তারপরে ওপরে আসলো, গেট নক করলো, গেট খোলা হলো। দেখি বিশাল এক দঙ্গল। হ্যাঁ, 20-25 জনের উপরে কালো জামা পরা র্যাব, প্রত্যেকের হাতে অটোমেটিক মেশিন গান। একজন অফিসার আছে আমার সামনাসামনি, তারপরে অন্য লোকগুলা ওর 2 পাশ দিয়ে ঢুকে গেল ওর বাসার মধ্যে। একটা মানে তাণ্ডব, ডাকাতি করতে আসার মতো আর কি। তো বাট অফিসারটা ভালোভাবে কথা বললো যে আমরা কেন আসছি আপনি কি বুঝছেন? বললাম বলেন, আপনার তো বলা উচিত। তো বললো যে আপনারা বইটা তো করছেন, এটার জন্য আপনাকে নিতে আসছে, আপনাকে তুলে নিয়ে যাবো, আপনাকে গ্রেফতার করা হবে, আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। ঠিক আছে, আমাকে কিছু টাইম দেন। তো বললো না, টাইম বেশি দেওয়া যাবে না। আপনাকে 5 মিনিট টাইম দিতে হবে, কারণ আমার বাচ্চারা আছে বাসায়। বাচ্চা তার কেউ নাই তো, বাচ্চারা আছে, ছোটো দুটো বাচ্চা, একটু টাইম দিবেন না কেন? তো আমি গেলাম, ছোটো মেয়েটার ডাইপার চেঞ্জ করলাম, ছেলেটাকে মেয়েটাকে দুজনকে চুমু দিলাম। ওরা ঘুমাচ্ছিল আমার 2 হাতে ঘুমায় ওরা। হ্যাঁ, ওদের একটা অভ্যাস ছোটোবেলা থেকে, ওরা দুজনে আমার 2 হাতে ঘুমায়। আমার হাত ছাড়া ওরা ঘুমাতে পারে না, এটা ওদের অভ্যাস নাই। ওদের জন্মের পর থেকেই ওরা আমার হাতে ঘুমায়। ওদের মায়ের হাতে ওরা ঘুমাতো না, ঘুমাতো আমার হাতে দুজনেই। তো যাক, হাত থেকে আমি গেট খুলেছি যেহেতু, এখন ওদেরকে চুমু দিয়ে গেলাম, জানিয়ে দিয়ে গেলাম শ্বশুরকে যে একটু খবর দেন চারদিকে। ওরা আবার বলে গেল যে হচ্ছে যে কোনোভাবেই কাউকে যেন না জানানো হয়। আমি বললাম কেন, ওয়াই? আপনারা আমাকে নিয়ে যাচ্ছেন, যদি আপনি জেনুইনলি আমাকে নেন তাহলে কেন জানাতে পারবো না? ও, আসার পরে ওরা প্রথমে আমার ফোনগুলো সব নিয়ে নিয়েছে, সব ফোন নিয়ে নিয়েছে, সব ডিভাইস যা যা ছিল সব সিজ করে নিয়েছে। সিজ করে নিয়ে ডিভাইসে কিছু একটা চাপ প্রেস করলো, করার পরে আমার ফোনে যতগুলো ইমেল আইডি ছিল সবগুলো তখন সামনে চলে আসলো। তা আমাকে দেখাচ্ছে ইমেল কার্ড, ইমেল কার্ড, ইমেল কার্ড। কতগুলো ইমেলের মধ্যে আমি দেখি, হঠাৎ করে দেখি এটার মধ্যে আমাদের রাফাতের ইমেল আইডি, মানে ধ্রুব, গুড্ডির পাইলটের। তা আমি কনফিউজ যে ওর আইডিটা কি করে আসলো। বেসিক্যালি ওই যে আমরা যখন কাজ করছিলাম আমাদের প্রচ্ছটাও করছিল, সেই কারণে ওর আইডিটা, এটা নিয়ে আমার ধরতেছে যে এই আইডিটা আপনার, এটা আপনি, মানে আমি রাফাত। তা ভাই আপনি আসছেন আমার ওর নামে ওয়ারেন্ট নিয়ে, আবার এখানে রাফাতটা কই পান আপনি?
যাই হোক, ওটা নিয়ে আর বেশি কথা আগায় নাই। বাচ্চাদেরকে চুমুটুমু দিয়ে আমি বার হয়ে গেলাম ওদের সঙ্গে। তখন আমার চোখ বাঁধে নাই ট্রুলি। নিচে নামার পরে দেখে একটা মাইক্রোবাস দাঁড়িয়ে আছে। আমার তখন মনে পড়লো আমি সম্ভবত সকালবেলাতেই মাইক্রোবাসটা দেখেছি, সম্ভবত। তো মাইক্রোবাসে তোলা হলো আমাকে একদম পিছনের সিটে, বাম দিকে। হ্যাঁ, বাম দিকে, পিছনের সিটে একদম বাম দিকে একটা কালো আলফ্রেডো গাড়িটা ছিল, আলফ্রেডো। তো আহ, ওঠার সঙ্গে সঙ্গেই আমার পাশে যে ভদ্রলোক বসলো, একটা বয়স্ক ভদ্রলোক, মুরব্বী, উনি বলে উঠলো কি জানেন, শুয়োরের বাচ্চারা কোনো কাজ পায় না, ভালো ভালো মানুষগুলোকে ধরে নিয়ে যে কষ্ট দেয়, অত্যাচার করে, ভগবানের বিচার করবে নিশ্চয়ই একদিন। আমার খুব ভালো লাগলো, হ্যাঁ, যে আমি জানোয়ারের গাড়িতে উঠেছি, জানোয়ারের ভিতরেও দু একজন মানুষ থাকে যাদের কষ্ট হয়, যারা এগুলো দেখে সহ্য করতে পারে না। খুবই ভালো লাগলো। বাট ভালো লাগাটা বেশিক্ষণ থাকবো না স্বাভাবিকভাবে, কারণ প্যালপিটেশনের মধ্যে আছি, টেনশনে আছি, কি হবে বুঝতে পারছি না। গাড়ি আগালো, এয়ারপোর্টে ওঠার আগাতে আগাতে হঠাৎ করে আমাকে জিজ্ঞাসা করলো, সামনে যে অফিসারটা আর কি প্রথমে ঢুকছিল, সেই অফিসারটা বসে সবার সামনে, সে আমাকে জিজ্ঞাসা করলো, ওয়াসিম, শোভন কই? মানে রেজাউল হকের কথা বলতেছে। আই ডোন্ট নো, শোভন কথা আমি জানি না। বলে দেখা হবে তোমার সঙ্গে, এখনই দেখা হবে, জাস্ট ওয়েট এ বিট, এখনই দেখা হবে। এর মধ্যে বাবুল ভাই খবর পেয়ে গেছে, বাবুল ভাই পোস্ট দিছে। আমি বাসাতে জানাই গেছিলাম যে যে কোনোভাবে হোক বাবুল ভাইকে এবং শিপ্লুকে যেন মেসেজটা থ্রো করা হয়। তো শিপ্লুর মাধ্যমে বাবুল ভাই জানছে, বাবুল ভাই পোস্ট দিছে। আমাকে দেখাচ্ছে, এই যে দেখো তোমার জন্য পোস্ট চলে এসছে। এই লোকটা কে? ও তখন ও এটা বুঝে নাই যে বাবুল ভাই যে মানে বড় একটা ফিগার, তারা এটা বোঝে নাই। তো আমিও চেপে গেলাম, বললাম যে বড় ভাই, বড় ভাই আর কি। আর ওটা নিয়ে আর কথা বলা নাই। এরপরে ঘুরতে 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 মোহতপুর ওইদিকে কোথাও একটা গেল, ভাঙাচোর রাস্তার মধ্যে গাড়িটা দাঁড়ালো। আমি বসে দেখলাম ভিতরে, অফিসার নামলো আর দুই তিনজন নামলো। কিছুক্ষণ পরে দেখি শোভন ভাই হাটটাতে চলে আসছে। হ্যালো, হ্যালো বলছে তো কিছু করার নাই, কারণ খারাপ সিচুয়েশনের মধ্যে আপনি মন খারাপ করে লাভ নেই, ইউ হ্যাভ টু এনজয়। তো হ্যালো দিলাম, শোভন ভাই হ্যালো দিল, বলে তুমিও আছো, তাহলে ভালোই হলো, দুজন মিলে যাচ্ছি। গেলাম, ঘুরতে 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 অনেক রাস্তা পার হয়ে ওই যে একটা ফ্লাইওভার আছে না, বিরাট বড় একটা ফ্লাইওভার, আমার নাম মনে পড়ছে না। ওই ফ্লাইওভারের গাড়ি উঠলো, তখন এত বিজি ছিল না ওই ফ্লাইওভারটা। গাড়িটা উঠলো, বুঝলাম যে ঢাকার বাইরে যাচ্ছি কোথাও, আমার ধারণা হলো এটা। ভয় পাচ্ছি যে কি ক্রস ফায়ার দিতে নিয়ে যাচ্ছে না কি করতে নিয়ে যাচ্ছে, কিছু তো বলে না। গাড়ির মধ্যে কিন্তু বিশেষ কোনো কথাবার্তা বলে নাই, হাই গেলো টাইপ কথাবার্তা। তো তারপরে দেখলাম যে একটা গলির মধ্যে ঢুকে গেল গাড়ি। কিছুক্ষণ পরে একটা বিশাল একটা বাউন্ডারির ভিতরে র্যাব 10, র্যাব 10 ব্যাটালিয়ন। আমার চোখ খোলা, সোহন ভাইকে নাম, সোহন ভাই নামলো, আমি নামলাম। সোজা হাঁটতেই গ্রিলের মতো আছে, মানে উঠান যেমন থাকে না, উঠানের মতো একটা জায়গা, তার পাশে ছোট ছোট ঘর, কয়েকতলা বিল্ডিং, বাট নিচে ছোট ছোট ঘর। আমি আর সোহন ভাই ঢুকলাম, আমাদেরকে রাখা হলো যেখানে নিয়ে গেল, বই টই পুরোনো কাগজপত্র সব ভরা। যাক, আমাদেরকে ওখানে বন্ধ করে রেখে ওরা চলে গেল। কিছুক্ষণ পরে আবার আসছে, এসে বললো যে আপনার নাম ঠিকানা বলেন, বিস্তারিত বলেন। বলেন না, বল। তখন বলতেছে বল। তো বললাম বিস্তারিত, লিখে নিল। লেখার পরে আহ, তখন আমার চোখ বাঁধলো, চোখ বেঁধে ফেললো, জাস্ট একটা গামছা দিয়ে চোখ বেঁধে ফেললো। তারপরে হ্যান্ডকাপ দিল, হাত কিন্তু পিছন দিকে, হ্যাঁ, সামনে কিন্তু হ্যান্ডকাপটা, হাত পিছন দিকে। হ্যান্ডকাপ দিয়েও নিয়ে গেল তাদের রুমে। তখন প্রচন্ড ভয় লাগছিল, সত্য প্রচন্ড ভয় পেয়েছি তখন, শরীর ঠান্ডা হয়ে আসছিল। নিয়ে যাওয়ার পরে চোখ কিন্তু পুরোপুরি বন্ধ হয়। ও, এর মধ্যে চোখে এই যে চোখ কিছু দিয়ে বাঁধলে কিছু ফাঁকা থাকে না নিজেকে, এই ফাঁকাটাও তারা বন্ধ করে কিভাবে জানেন? টিস্যু পেপার আছে না, টিস্যু পেপার মোড়ায়, টিস্যু পেপার মোড়ায় ওই ফাঁকাটা দিয়ে ঢুকায় দেয়। আর ওটা প্রচন্ড কষ্টকর, ওই টিস্যু পেপারে কিছু গোড়া থাকে, এই গোড়াগুলো চোখের ভিতরে লাগে, চোখ ছিঁড়ে যায় তখন। আর ওটা দেওয়ার পরে চাপ দেয়, কষ্ট হয়। তো যাওয়ার পরে গেলাম আর কি রুমে, কোথাও একটা বুঝতে বললো, চোখ বাঁধা, হাত পিছনে, বসলাম। ওয়াসিম, তারেক সাহেব, তারেক তারেক সাহেব তোমাকে কত টাকা দিয়েছে বলো? তা আমি বললাম, তারেক সাহেব আমাকে টাকা দেবে কি জন্য? বলে, না না না, তোমরা কত কিছু করছো, তোমরা নির্বাচন ভণ্ডুল করবা, তোমরা সরকার পতন করবা, এসব তোমরা করছো না, এগুলো তোমরা করছো। তো তারেক সাহেব তোমাকে কত টাকা দিয়েছে তুমি জানাও, তুমি ঠিকঠাক মতো বলো, তোমাকে আমরা বাসায় পৌঁছে দিয়ে আসবো, কোনো সমস্যা হবে না। খুব মিষ্টি মিষ্টি করে কথা বলছে। না না, তারেক সাহেব আমাকে কোনো টাকা দেয় নাই, এটা কোনো প্রশ্নই আসে না। তারেক সাহেবের সঙ্গে আমার কখনো কথাই হয় নাই, জীবনে কোনো কথা হয় না, তো আমাকে টাকা দেবে কি?
আর হু আই এম, আমি তো তখন তখন পদ করে পোস্ট নাই আমার দলে, আমাকে কেন টাকা দিবে? তারপরে তাদের সাহেবের বিষয় থেকে সরে গেল তারা, এরপর শুরু করলো জেড স্পোর্টসের ইতিহাস নিয়ে। হেন আইডি নাই যে আইডির শানে নজরুল, যেই আইডির নাম তারা জানে না, সব আইডির কথা তারা জিজ্ঞাসা করে, পুরোনো একদম যেসব আইডির কথা জানারই কথা না সেসব আইডি তারা জানে। সবচেয়ে বেশি টর্চার হয়েছে কার জন্য জানেন? মেজর ডালিম। মেজর ডালিমকে, হু ইজ মেজর ডালিম, হু ইজ জাতিন নানা, এই দুটার জন্য প্রচন্ড টর্চারের মধ্যে আমি পড়ছি। মানে বেসিক্যালি ডালিমকে তখন আমি চিনি না, তখন আমি কিভাবে বলবো? নানা, নানার সঙ্গে আমার কখনো কোনো রকম ইন্ট্রোডাকশন নেই, আমি কিভাবে বলবো এটা? এটা বলা সম্ভব না তোমাকে, যেটা আমি জানি না এটা আমাকে টর্চার করলে আমি বলতে পারবো? তো যাই হোক, কথা বলতেছে যখন উত্তর দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, কিন্তু তাদের মনোভূত হচ্ছে না। তারা হিট করতে করতে থাকলো নিতে, হ্যাঁ নিতে হিট করতে থাকলো। লাঠি বা বাঁশ জাতীয় কিছু একটা ছিল হয়তো তাদের কাছে, সেটা দিয়ে এভাবে হিট করতো, দুই হাতে বসে থাকতো, হাত তো পিছনে বাঁধা, তো মুভ করা যেত না, খুব সমস্যা হতো। টং টং করে উঠতো, মনে হতো যেন মানে বুক জানের মধ্যে বোধহয় কেউ একটা ঘন্টা বাজাই দিয়েছে, এরকম একটা কষ্ট যন্ত্রটা ফিল হতো তখন। প্রচন্ডভাবে করতো এই কাজটা, একটু পর পরই কোনো কথা তাদের পছন্দ না হলেই, মনোভূত না হলেই, আমরা বলে তুমি নামাজ পড়ো, আমি নামাজ পড়ি না। আরে নামাজ পড়ো তা কেন বইলাও বাড়ি দেয় হারামজাদার বাচ্চারা। আমি নামাজ পড়ি কি পড়ি না সেটা তাদের হেডেক। হ্যাঁ, ওরা নামাজ পড়ে একদম ফালাই দিছে। হ্যাঁ, ওই নামাজের কোনো ভ্যালু আছে? জানোয়ারের বাচ্চাদের মানুষকে গুম করে নিয়ে যায়, অসভ্য কোথাকার শেখ হাসিনা চামচা, তার সরকার নাকি আমি ফেলে দিচ্ছি। আমার আমার কি হেডাম সরকার, পারলে তো অবশ্যই ফেলে দিতাম, ক্ষমতা থাকলে কি না ফেলে বসে থাকতাম নাকি? এরকম একটা জন্তু জানোয়ার অত্যাচারী একটা সরকারকে আমরা দেখতাম, সহ্য করতাম সামনে? পারি নাই ভাই, পারি নাই, সত্যি কথা পারি নাই। আমরা ফেল করছি, আমরা পারি নাই। যাই হোক, এভাবে টর্চার টর্চার চললো অনেকক্ষণের, খালি ওই হাঁটুর মধ্যে ইয়ে করে। এরপরে সম্ভবত কোনো কোনো ভাবে আমি পড়ে গেছি, আমি পড়ে গেছি আর কি। মানে কোশ্চেন কি কি করলো সেগুলো সবই এই ধরনের কোশ্চেন, এগুলোর মধ্যে না যাই। কারণ এরা কিন্তু কিছু বোঝেও না। এরা আমারে বলে মুক্তমনা ব্লকটা কি। আপনি প্রশ্নের ধরনটা বোঝেন যে মুক্তমনা ব্লক কি, মানে তারা ধারণা করছে মুক্তমনা ব্লক কোনো ব্যক্তি। আবার এটা যে তাদের ফেভারে লেখে সেটাও তারা জানে না, অথচ তারা আমাদের সব আইডির নাম জানে। মানে বিধিকিচ্ছিত অবস্থা, বিধিকিচ্ছিত অবস্থা, সেন্স বলে কিছু নাই, ঘিলু বলে কিছু নাই, জানে শুধু টর্চার। হ্যাঁ, এটাই ওদের ওদের অ্যাসেট। শেখ হাসিনা অ্যান্ড গং এর অ্যাসেটই হচ্ছে টর্চার। মানুষের ব্রেন যেটাকে বলা হয়, ঘিলু যেটাকে বলা হয়, সেটা তাদের নাই। তাদের ঘিলুর জায়গায় কিছু গোবর দেওয়া আছে, উৎকৃষ্ট কোয়ালিটির গোবর। তো জায়গার মধ্যে আমি পড়ে গেছি কোনোভাবে। পড়ে যাওয়ার পরে তারা শুরু করলো কি, আমার পায়ের পাতায় টর্চার করা শুরু করলো। পায়ের পাতায় প্রথমে কয়েকবার খুব ব্যথা পেল, কিছুক্ষণ পরে আর ব্যথা পাইনি। বুঝতেছিলাম যে পায়ের উপরে টর্চার হচ্ছে, কিন্তু আমি বুঝতে পারিনি। তারপরে দুই হাতে প্রচণ্ডভাবে বাঁশ বা লাঠি তেমন কিছু একটা হবে, হয়তো লোহা সম্ভবত না, এটা দিয়ে তার টর্চার করা শুরু করলো। এরপরে আমার আসলে আর ওইভাবে ওই দিনের কথা মনে নাই, কীভাবে কী হলো না হলো। এটুকু মনে আছে, কিছুক্ষণ মানে অনেকক্ষণ যাওয়ার পরে টর্চার টর্চার শেষ হওয়ার পরে আমাকে কোনো একটা রুমে এনে বসালো। বসানোর পরে আমি টেবিলে এভাবে মাথা রেখে, যেভাবে আমরা স্কুলে ফাঁকি দিতাম আর কি, এভাবে মাথা রেখে আমি শুয়ে থাকলাম, কিছুক্ষণ বসে থাকলাম যে রুমে দেওয়ার পরে। অনেক পরে কোনো একটা লোক আসলো, এসে দেখি আমার কাঁধে হাত দিচ্ছে, বলতেছে মামা ভয় পান না, আমার কনস্টেবল যাতে কিছু একটা হবে আর কি, সিনিয়র যাবো না। এক সেকেন্ড আমি একটু লাইটটা দিয়ে নিই, তাহলে ব্রাইটনেসটা বাড়বে। তো আমি বললাম যে ভাই আমি আমার একটু ওয়াশরুমে যাওয়া দরকার। বলো ওয়াশরুমে যাওয়াটা খুবই ডিফিকাল্ট, আপনার কি পছন্দ হবে কিনা ওয়াশরুম, আপনার বাসা যাবে, মানে ও আসছিল সম্ভবত আমার বাসার ওই। তো তারপরে বললো ঠিক আছে চলেন, চোখ খোলা নাই কিন্তু, চোখ কিন্তু বন্ধ। নিয়ে গেল, ইনস্ট্রাকশন দিচ্ছে করছেন থেকে, সোজা যান, দুই পা যান, ডানে যান, বামে যান, এভাবে বাথরুম পর্যন্ত পৌঁছালাম। বাথরুম পর্যন্ত পৌঁছানোর পরে বাথরুমে ঢুকলাম, ওই যে ইনস্ট্রাকশন অনুযায়ী বাথরুমে ঢুকলাম। ঢোকার পরে বললো যে মামা আপনি ইয়ে করেন, কি বলা হয়, আপনি চোখটা খুলেন। হাত বাঁধা, আমি চোখ খুলবো কি করে? তারপরে সে এসে হাতটা খুলে দিল, বললো চোখ, চোখ খোলার কথা বললো, চোখটা একটু ইজি করে দিল আর কি আমাকে, বাথরুমটা সারেন আর কি। বাথরুম সারলাম, বললাম আমার চোখ খুলছে, কাউকে বলেন না, এটা বলার দরকার নেই কাউকে। বাথরুম সেরে, বাথরুমটা হচ্ছে আহ, পাশাপাশি দুইটা বাথরুম, তার সামনে একটা কমন স্পেস, একদিকে কিছু বেসিন আছে, মানে অফিসারদের ওয়াশরুম আর কি, মাঝখানে একটা কমন বড় স্পেস আছে। তারপর একটা হাত মুখ দিলাম, হাত মুখ দেওয়ার পরে আবার চোখ বাঁধা, আবার হাত বাঁধা,
বেঁধে রুমে নিয়ে গেল। রুমে নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যে খাবার আসলো, খাওয়া দাওয়া করলাম। খাবার কি আর খাওয়া যায়? এতগুলো ভাত দেয়। হ্যাঁ, ওদের যে এরকম ভুঁড়ি, ওদের ভুঁড়ি, আমাদের ভুঁড়ি কেন তো আমরা জানি, আমরা অলস বসে থাকি, কিন্তু ওরা সাথে দৌড়ানোর পরে যে এত ভুঁড়ি হয়, ওরা খায় এরকম। হ্যাঁ, এক ভুঁড়ি ভাত খায়, জাস্ট এক ভুঁড়ি ভাত খাওয়া যেটাকে বলে সেটাই। হ্যাঁ, গরুর যেমন ভুঁড়ি হয় সেই পরিমাণে ভাত, সঙ্গে তরকারি কি হিজিবিজি থাকে না থাকে, খেতে হয়, খেলাম। তারপরে শুয়ে পড়েছি। একটা কম্বল, কম্বল দিয়ে গেছে আমাকে একটা কম্বল দিয়ে, একটা না দুইটা কম্বল দিয়ে গেছে, দুইটা কম্বল দিচ্ছে। আমি শুয়ে পড়ছি। ভোরবেলায় যখন ঘুম ভাঙছে, আজান আজান হচ্ছে, ওটাই আর কি বাইরের সঙ্গে কমিউনিকেশন। দেখি মাথার নিচে একটা বালিশ, বড় বালিশ না, ছোট বালিশ, বাট একটা বালিশ। খুব ভালো লাগছে আমার। মানে এরকম একটা সিচুয়েশনের মধ্যে কেউ বালিশ দিয়ে গেছে, এটা ভাবতে অবাক লাগে আর কি। তা আমার ধারণা হয়তো ওই কনস্টেবলদের মধ্যে কেউ একজন দিছে। প্রথম রাত কিভাবে কাটলো আমার আসলে ওইভাবে আর মনে নাই, ঘোরের মধ্যে কেটে গেছে আর কি। এর পরের দিন সকালবেলায়, সকাল হলো, আমার ধারণা যে হয়তো এখন কোর্টে টোটে নিয়ে যায়। শোভন ভাইয়ের কিন্তু এর মধ্যে আমি প্রথম দিনের কথা বলিনি। শোভন ভাই কিন্তু চিল্লাচিল্লি শুনতে পাচ্ছি, ওরে মা গো বাবা গো, সমান সমান করে পড়তেছে, প্রচন্ড টর্চার চলতেছে সেখানে, এটা আমি বুঝতে পারতেছি। মানে টর্চারের ধরনটা কেমন, ওয়ার্ল্ড ওয়ারের মুভিগুলো দেখেন না, এই মুভিতে যে টর্চারগুলো আমরা দেখি সেই টাইপের টর্চার। তো সেকেন্ডেতে 11টা 12টা হয়তো বাচ্চা কি বাজে নাই, আই এম নট শিওর, যেহেতু টাইম বুঝতে পারি না। সকালে নাস্তা করছি, রুটি টুটি দিছে, দেবার পরে ওই চোখ বাঁধা তো আছেই, হাতও বাঁধা আছে, ওইভাবে নিয়ে গেছে আবার কোনো একটা অফিসারের রুমে। এদিন আমার খুব কষ্ট হয়েছে। এদিন তারা ইয়ার লোভে ইলেকট্রিক শর্ট দিছে, আঙুলে ইলেকট্রিক শর্ট দিছে। এক ধরনের প্লাগের মতো থাকে, ছোটো ছোটো প্লাগের মতো, এগুলো কানের সঙ্গে দেওয়া থাকে, ফিঙ্গারের সঙ্গে দেওয়া থাকে। হ্যাঁ, ওদের কথা মনোপুত না হলেই তেমন কোনো একটা সুইচ চাপ দেয়, শর্টের মতো হয়, ঝাটকা মতো লাগে। হ্যাঁ, ভয়াবহ কষ্ট, শরীরের কোনো শক্তি অবশিষ্ট থাকে না সেটার পরে। এরকম অনেকবার করা হয়েছে, অনেকবার করছে, কথা বলে আর করে। এর মধ্যে তারা সেকেন্ডে তাদের ইস্যু ছিল হচ্ছে যে আমার সেকেন্ড ডিভাইসটা কোথায়। মানে ওরা কোনো একটা ডিভাইস মিসিং করে আসছে, আসার সময় হয়তো নেয় নাই বা ভুলে গেছে কিছু একটা, এই ডিভাইসটা আমি তো বুঝতেছি না কোন ডিভাইসের কথা তারা বলতেছে। বেসিক্যালি তারা যখন ফোন সার্চ করছে, তো তো ফেসবুক লগ ইন পাইছে আরেকটা ডিভাইসে। আর আমার আসলে অনেক ডিভাইসে লগ ইন করা থাকে, এটা তো আমার পক্ষে বলা সম্ভব না। তো এটা এই ডিভাইসটা কোথায়, কোন, আমি তাকে এটাও বলছি যে একটা সেটা বলেন যে ডিভাইসের নামটা কি, তাহলে তো আমি বলতে পারবো। আর আপনারা যে ডিভাইসগুলো নিয়েছেন এখানে তো থাকার কথা। তো যাই হোক, তারপরে বলে না আসলে, বলে না, বোঝে না নাকি বলে না আমি জানি না, যেহেতু ডিভাইসটা আছে বার করতে পারছে, তো তার তো দামটাও বলতে পারার কথা। তো এটা নিয়ে ইলেকট্রিক শর্ট দেওয়ার পরে, অনেক পরে আর কি, তারা বলতেছে যে স্যামসাং নোট। আমি বললাম যে এটা বাসাতেই ছিল, আপনারা আনলে আনছেন, না আনলে বাসাতে রয়ে গেছে। তারা বোধহয় বাসাতে যে ডিভাইসটা কালেকশন করছিল, এবং সেদিন কিন্তু তারা আমার বাসার যে সিসিটিভি ফুটেজ যা যা ছিল সেগুলো সব মুছে দিয়ে আসছিল, পরবর্তী 2-3 দিন পরে বোধহয় এটা হবে। যাই, ইলেকট্রিক শর্ট খাইলাম। খাওয়ার পরে ব্যাপারটা এরকম হয়ে গেল যে যাও সকালবেলায় যাও, যে টর্চার হও, টর্চার হয়ে রুমে আসো, খাও দাও ঘুমাও, আবার সকালবেলা রেডি হও টর্চার হওয়ার জন্য। বাইরের সঙ্গে কমিউনিকেশন একমাত্র আজান, 3 বেলা আজান হয়, আজান হয়, এই আজান 5 বেলা আজান শুনলে আপনি বুঝতে পারবেন যে বাইরের সঙ্গে আপনি কিছু একটা জানলেন। আচ্ছা, এদের মধ্যে আরেকটা হারামজাদা ছিল। হারামজাদা, তার নাম হচ্ছে ডিআইডি হাবিব, মোটা কাটা। একটা ডিফেন্স সিস্টেমে, সরি, মানে র্যাবে বা পুলিশে এ ধরনের সাইজের লোকজন কেমন করে থাকে আমি বুঝতে পারি না। সে আবার তার ভাবভঙ্গি আলাদা, তার ভাবভঙ্গি আলাদা, সব কিছুর উপরে সে নজরদারি করে করে পোস্টিং করে। ডিআইডি হাবিব। তো ওর আসলে সবাই ওকে মামা বলে ডাকতো আর কি, বড় মামা বা ছোট মামা কিছু একটা বলতো, এইভাবে ডাকতো, যার ফলে ওর নামটা আমি জানি। ওর গলাটা শুনলে চোখে বাঁধে, কানে বাঁধে, কিছু ভয়েস থাকে না, আইডেন্টিক্যাল, সে টাইপের। গেল এরপরে আরেকদিন, আর পরের দিনের কাহিনী কিনা আমি শিওর না, কোন একটা টর্চারের কাহিনী এটা বলতেছি। সেটা হচ্ছে যে পানি আছে না, বড় গামলার মধ্যে পানি রাখে তারা, পানিটা হালকা গরম টাইপের থাকে। এই পানির মধ্যে তারা মরিচ মরিচ দেয়, ঝাল জাতীয় কিছু একটা দেয় সম্ভবত। দেওয়ার পর আপনাকে চুবাবে, মাথা ধরে চুবাবে ওটার মধ্যে, নাক চোখ সব একদম ডিজাস্টার হয়ে যাবে। আর আমার কিন্তু চোখ বাঁধা, তার মানে হচ্ছে কি, এই যে পানিটা কিন্তু বার হয়ে যাচ্ছে না, এটার সঙ্গে যে পানিটা থাকতেছে না, এটা আমার ভিতরে রয়ে যাচ্ছে যতক্ষণ আমার চোখ বাঁধা। তার মানে এই পানিটা শুকাচ্ছে আমার চোখের ভিতরে। আমার কিন্তু চোখ প্রচণ্ড শার্প ছিল, আমি খুব ভালো দেখতাম,
এখান থেকে আসার পরে আমি দেখতে পারি না এখন ঠিকঠাক মতো, চোখে দেখতে সমস্যা হয়। আমার ধারণা এটাই হয়তো কারণ হতে পারে। আরেকদিনের কাহিনী বলি। সিলিংয়ে ওই যে ফ্যান যেখানে আমরা লাগাই, এখানে হাত বাঁধছে। ওই দিন পিছন থেকে হাতটা সামনে আনা হয়েছে আর কি, হাত বাঁধছে, ঝুলাইছে, ঝুলাই দড়ি দিয়ে আবার আপ ডাউন করে, ওটা অ্যাডজাস্ট করা যায়, ওটা অ্যাডজাস্ট করা যায়। যারা এটা আপ ডাউন করে তারা একটা মজা পায় সম্ভবত এটা করতে। আর ওই পাশে লাঠি দিয়ে টর্চার করতে থাকে। একটা ব্যাপার কি, টর্চার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কিছুক্ষণ টর্চার করার পরে আপনার আর ওই ফিলটা থাকবে না, একটা অবসর মতো হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন না, মরার মতো জাস্ট সহ্য করে যাওয়া আর কি, আর কিছু না। এরপরে আরেকটা টর্চার তারা তার পরের দিন সম্ভবত করছিল, সেটা হচ্ছে আঙুলের ফাঁকে কাঠি জাতীয় কিছু একটা দেয়, এই যে এইভাবে প্রেশার দেয়, অসম্ভব যন্ত্রণা। এটা যখন করে তখন মনে হয় যেন মাথার মধ্যে থেকে ঘিরুতে একটা শর্ট লাগলো, এরকম একটা ফিল আসে। কি বলবো, এটা 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 কোনো মানুষের দেশে এমন থাকার কথা না। এই র্যাবকে আমি র্যাব বলি না তো, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কিসের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন? এটা হলো গেস্টাপো। জার্মানির যে গেস্টাপো ছিল, হিটলারের যে গেস্টাপো ছিল, এটা হলো হাসিনার গেস্টাপো, কুখ্যাত গেস্টাপো। এদের কেন নিষিদ্ধ করে আমি জানি না, এদের গোষ্ঠী শুদ্ধ সারা পৃথিবীতে নিষিদ্ধ করা উচিত। আওয়ামী লীগ দলটা যদি কোনো মানুষের জন্ম থেকে থাকতো, তাহলে র্যাবকে এইভাবে তার ব্যবহার করতে পারতো না। আর র্যাবে যারা পোস্টেড হয়, তারাও যদি মানুষের জন্ম হয়ে থাকতো, তারা এইভাবে মানুষকে টর্চার করতে পারতো না। কি ভীষণ টর্চার, কি ভীষণ টর্চার, সহ্য করার মতো না। এর মধ্যে আমি একদিন জিজ্ঞাসা করছিলাম যে আমি যেখানে আছি আমার বাসায় কি জানে? বলে না, তোর বাসায় জানে না, তুই তুই বলতেছে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যদি সম্ভব হয় একটু জানাই দেন। ভদ্রভাবে বলছি, যদি তুই তুই করতেছে। বলতে আমার বালে তোর বাসায় জানানোর জন্য, এখানে আসছো, যা স্বীকার করা স্বীকার করবি, তারপরে চিন্তা করবো তুই বাঁচবি, তুই নিজে নিজে বাঁচতে বাপের নাম, এটা বলতেছে। চুপচাপ সহ্য করে গেলাম, সহ্য করে যাওয়া ছাড়া তো আসলে কিছু করার নেই, কিছুই করার নেই। এর মধ্যে আমার কিন্তু দাঁত ভাঙা, হ্যাঁ, এমনি দাঁত অনেক দুর্বল। একদিন প্লাস দিয়ে দাঁত তোলার চেষ্টা করলো কিছুক্ষণ, আমার তো দাঁত এমনি দুর্বল, ফেটে গেল। কি যে কষ্ট এগুলা, দাঁত তোলার সময় চোখে প্রচন্ড ব্যথা লাগে, কপালে প্রচন্ড ব্যথা লাগে। আরেকটা জিনিস ঘটতো, প্রত্যেক দিন ঘটতো। আর ভালো কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাকে যে এখানে রেখেছিল, এটা ছিল কোনো একটা অফিসারের রুম, এটা আমি বুঝতে পারতাম, এটা একটা অফিসারের রুম ছিল। সেটা নিচে শুতে দিত আমাকে। অফিসারের রুম এই জন্য বুঝতাম, রুম এসি ছিল। তারা করতো কি রাত্রেবেলায় এসিটা সম্ভবত সর্বনিম্ন টেম্পারেচার যেটা হয় সেখানে দিত, ফ্যান ফুল স্পিডে চালাই দিত। তাহলে বোঝেন কি পরিমাণ শীত আপনার লাগবে। আর ওদের যে টিভি ছিল একটা রুমে, চোখ বাঁধা টিভি, তো আপনার দেখার কিছু নাই, সেই টিভিটা তারা ফুল ভলিউমে ওই যে হিন্দি গান বাজানো, ঝাঁকানাকা ঝাঁকানাকা যেসব গানগুলো বাজে, এইসব গানগুলো চালাই দিত ফুল ভলিউমে। আপনি শীতে ঠকঠক ঠকঠক করে কাঁপতেছেন, ফুল এসি, ফুল ফুল ফ্যান, এবং টেলিভিশনে হাইস্ট স্পিডে সাউন্ড হচ্ছে সারাটা রাত। 4 দিন বা 5 দিন পরে কোনো একটা অফিসার রাত্রেবেলা ভিজিটে আসছিল, আসার পরে এটা দেখলাম যে কারা জানি বকাবকি করতেছে করে বললো যে এটা যেন আর না হয়। আমি শুনলাম যে এটা যেন আর না হয়। তারপরে তারা জানি কার কথা বললো যে অমুক স্যার রাত্রেবেলা এসে এটা করে দিয়ে যায়। তো বললো অমুক স্যার যদি আসে আমাকে জানাবা, বলবো আমার অর্ডার, এটা করা যাবে না। তবে এটা এটা ওই যে আমাকে পিক করছিল সে না, দ্যাট ইজ, সেটা আমি শিওর, আমি নিশ্চিত। এই ধর আর একটা কাজ করতো, ঘুমের মধ্যে এসে ডাকাডাকি করতো। যখন আমি ঘুমাচ্ছি, হয়তো ঘুমাই গেছি, ঘুম তো আর আসে না, একটা তন্দ্রের মতো আসে আর কি, একটা ঘোরের মতো আসে। কি ধরনের কষ্ট, মানে মানসিক অবস্থাটা কোথায় চলে যায়, ইউ ক্যান্ট ইমাজিন। আমি এর মধ্যে একদিন দেখতেছি যে আমি রুমের মধ্যে আছি, আমি ফিল করছি যে আমাদের পলাশ ভাই আসছে। আমি শুনতেছি যে পলাশ ভাই আসছে, পলাশ ভাই কারোর সঙ্গে কথা বলতেছে, অফিসারদের সঙ্গে কথা বলতেছে, আমাকে আর শোভন ভাইকে এখন ছাড়াই নিয়ে যাবে। আমি শুনছি, ক্লিয়ার শুনছি। বিশ্বাস করেন, আমি শেষ দিন পর্যন্ত বিশ্বাস করছি, যতদিন ঘুম ছিলাম শেষ দিন পর্যন্ত আমি বিশ্বাস করছি যে হ্যাঁ, পলাশ ভাই আসছে, মানে ভাবনা ল্যাম্পোস্ট, পলাশ ভাই আসছে,
কথা বলতেছে আমাদেরকে নিয়ে যাবে, কিছু টাকা পয়সাও দেওয়া লাগবে, আমাদেরকে সে সারিয়ে নিয়ে যাবে। বেসিক্যালি কেউ আসে নাই, পলাশ ভাই আসে নাই। পলাশ ভাই কীভাবে আসবে সেখানে? এটা মাথার মধ্যে ঘুরে এগুলো, অটোমেটিক চিন্তাগুলো চলে আসে। যখন ঘোরটা আসে না, তখন এরকম বিভিন্ন ভাবনা আসে, সেগুলোকে সত্য মনে হয়, মনে হবে যে এটা বোধহয় ঘটতেছে। আমি শুধুমাত্র বার হওয়ার পরে আমি বুঝতে পারছি যে না, এমন কিছু ঘটে নাই। তারা পর্যন্ত মনে হয়েছে যে না, পলাশ ভাই আসছে, আমাদেরকে নিয়ে যাবে একটু করে। এর মধ্যে একদিন হ্যান্ডকাপ যেটা থাকে না, হ্যান্ডকাপ গেল টাইট হয়ে। হ্যান্ডকাপটা খুব বাজেভাবে পড়ায়, কিন্তু হ্যান্ডকাপটা টাইট হয়ে গেল, আমার প্রেশার বেড়ে গেল হঠাৎ করে, এখানে ফুলে গেছে হাতটা। ডাক্তার আসলো, ওদের ডাক্তার যারা থাকে ওদের নিজস্ব ডাক্তার, ডাক্তার সে আবার ওষুধ টষুধ দিল। এর মধ্যে একটা বুড়া ছিল, সে আবার বললো যে আপনার, পরে সে বলতেছে আর কি, যে আপনার ইয়ে যে বলা হয়, আপনার ফ্রেন্ডকে বলছি আপনি অসুস্থ করছেন, আপনার ফ্রেন্ড খুব মন খারাপ করছে, কান্নাকাটি করতেছে, সুস্থ থাকেন, একটু ভালো থাকার চেষ্টা করেন। এক সেকেন্ড, আমি পিছনে লাইট অফ করে দিই, সমস্যা হচ্ছে কোথায়। ওয়েট, এবার কি লাইট ঠিক আছে? আমাদের যে তুলে নিয়ে গেছিল তার নাম হচ্ছে ফারুকি, মহিউদ্দিন ফারুকি। আমি কিভাবে তার নাম জানি? দিস ইজ দ্য কোয়েশ্চেন না? রাজন এবং ইভানকে যখন তারা নিয়ে যাওয়ার পরে মিডিয়া সেলের সামনে হাজির করলো, সেখানে ব্রিফিং করছিল দুইজন। একটা হচ্ছে কামরুজ্জামান, সে বোধহয় মিলিটারি, আরেকজন ছিল ফারুকি। ঠিক আছে, এটা থেকে আমি সার্চ করে আমি জানি যে এই ভদ্রলোকই মহিউদ্দিন ফারুকি। আর আমাকে যখন অ্যারেস্ট করছে তখন তো সে সামনে ছিল, তার তো তার চেহারা দেখেছি। ওই প্যানিকের সময় তো এই ধরনের চেহারাগুলো অনেক ভালোভাবে মনে থাকার কথা। সাউন্ড কি পাচ্ছেন না? ওকে, ফাইন। তো এই হলো, এভাবে আর কি সম্ভবত 12 দিন ছিলাম। শেষের 2 দিন কোনো টর্চার করে নাই, শেষের 2 দিন, তার আগ পর্যন্ত প্রতিদিনই চলছে। কোনোদিন ইলেকট্রিক শর্ট, ও আরেকটা, সেটা হচ্ছে যে পায়ের নিচে পেরেক দিয়ে একটা টর্চার করতো। হ্যাঁ, কোনো কিছুতে বোধহয় পেরেক বা পিন জাতীয় কিছু লাগানো থাকতো অসংখ্য, যেমন ব্রাশ যেমন হয় না, জুতার ব্রাশ এরকম হয় না, উপরে ব্রিসেল থাকে, সেরকম আর কি। কোনো একটা কিছুর সঙ্গে বোধহয় অনেক পেরেক থাকতো, এটার উপর আপনাকে দাঁড় করাই দিত। দাঁড় করাই দিয়ে আপনার ওই যে পিঠে টর্চার করতো। এটা হতো কি, আপনি যখন পিঠে টর্চারে যখন একটু নুয়ে যাবেন, তখন পায়ের মধ্যে আপনার রক্ত চলে আসবে, কারণ পায়ের নিচে পেরেক। আমার কিন্তু ব্যাকবোনের 4 নম্বর ডিস্কটা সরে গেছে এই টর্চারে। আমার এখন হাঁটতে কষ্ট হয়, ঘুমাতে কষ্ট হয়, আমি কোনো এক্সারসাইজ করতে পারি না, জিমও করতে পারি না এই পেনটার জন্য। ইভেন আমি ঠিকঠাক মতো ঘুমাতে পর্যন্ত পারি না। আমার ধারণা যারা যারা ছিলেন তাদের সবারই অলমোস্ট এই এক্সপিরিয়েন্সটা আছে। সুমন ভাই কি আছে? সুমন ভাইয়ের সম্ভবত আছে এক্সপিরিয়েন্সটা। টেরেবল টেরেবল। সেখানে যে আমি আমার চোখ নষ্ট করছি, আমার কান নষ্ট করছি, দাঁত নষ্ট করছি, হার্টের সমস্যা সমস্যা তৈরি হয়েছে আমার, সব তাদের কারণে। তাদের সেখান থেকে তো ইলেকট্রিক শর্ট দিলাম, পায়ের নিচে পেরেক দিলাম, সিলিংয়ে ঝুললাম, সিলিংয়ে ঝুলে কিছুক্ষণ পিটানি খাইলাম, তারপরে আঙুলে পেন্সিলের কাঠি দিল, পেন্সিল বা কাঠি যেতে কিছু একটা দিল, দাঁত উপড়ায় নিল। হ্যাঁ, সারাদিন সারা রাত ফেলে রাখলো 16 বা 17 টেম্পারেচারের সঙ্গে ফুল স্পিড ফ্যান, হাই ভলিউম টেলিভিশনের মধ্যে রাখার পরে, এইভাবে চলার পরে একদিন তারা আসছে হিসাব নিয়ে। হ্যাঁ, ওই যে তারেক সাহেব আমাকে টাকা পাঠায় কিনা, এই জন্য। তারেক রহমান, আই ডোন্ট নো, শোভন ভাইকে হয়তো সেম কোয়েশ্চেন করছে, মেবি, আই এম নট শিওর। তো টাকার অ্যামাউন্টটা ওই যে 0.00 থাকে না, তো 5 লাখের সঙ্গে অ্যাকাউন্টে ব্যালেন্স দেখাচ্ছে, শেয়ার দেখাচ্ছে যে 5 লাখ টাকা শেয়ার, এটার সঙ্গে 0.00 আছে। এই অসভ্য মূর্খ গান্ডুগুলা এই পয়েন্টের পর যে 00 আছে এটাকে কাউন্ট করতে জানে না, এটা পয়েন্টটাই তারা জানে না। তারা বলে 50 কোটি। এটা নিয়ে টর্চার করতেছে, প্রচণ্ডভাবে টর্চার করতেছে। এবং এটা নিয়ে যখন টর্চার শুরু করছে শেষের দিকে এসে, তখন সবগুলো টর্চারই তারা ইমপ্লিমেন্ট করছে। কারেন্টের শর্ট বলেন, পায়ের নিচে ইয়ে দেওয়া বলেন, পিঠে ব্যাকবোনে টর্চার করা বলেন, আঙুলে পেন্সিল দেওয়া বলেন, সবগুলো তারা করছে। আর হাঁটুর মধ্যে তো বাড়ি দিচ্ছেই। তারা কয় যে এটা হচ্ছে 50 কোটি টাকা, কেমন লাগে? আমি বলি এটা অসম্ভব ব্যাপার, এটা হতে পারে না। না, আমি তোমার স্টেটমেন্ট দেখতেছি। আপনি কিভাবে স্টেটমেন্ট দেখবেন? আমার অ্যাকাউন্টে টাকা থাকলে আমি জানবো না? 50 কোটি টাকা থাকলে কি আমি এখানে বসে থাকি নাকি? তোদের মধ্যে 2 টাকার অ্যাপ কি আমরা ধরতে পারি 50 কোটি টাকা জমা থাকে? এটা ভাবতেছি আমি আর কি। তো তারা কোনোভাবে মানবে না, কোনোভাবেই মানবে না। আমি তখন বললাম যে আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, বিরক্ত হয়ে গেছে আমি তখন, যে আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, যদি 50 কোটি টাকা থাকে, ওকে যাও, 50% ইজ ইয়োর, বাট গিভ মি 25 crore।
তখন তারা একটু বোধহয় চিন্তা ভাবনা করছে কিছু একটা। এর মধ্যে তারা আমরা আবার রুমে পাঠিয়ে দিচ্ছে। পাঠিয়ে দেওয়ার পরে স্টেটমেন্ট নিয়ে কাউরে পাঠাইছে আমার রুমে। স্টেটমেন্টে পাঠায় বলতেছে, আপনি বলতেছেন আমরা তো দেখতেছি ভাই এখানে তো 50 কোটি টাকায়। অসম্ভব ব্যাপার, এটাকে আমার টাকা আমি জানবো না, আমাকে দেখান, আপনি চোখটা খোলেন। তো বললো ঠিক আছে, চোখ তো খোলা যাবে না, আপনি আমি চোখটা লুজ করে দিচ্ছি, আপনি দেখেন। আমি দেখলাম ঘটনা এটা, দশমিকের পরে শূন্য শূন্য তারা হিসাব করতে পারে না, ওই যে 2টা বা 3টা শূন্য থাকে না। আমি একটা চান্স পেয়ে গেলাম। আমি বললাম ভাই আপনারা এখানে র্যাবের অফিসে বসে অফিসার হয়েছেন, আপনারা এগুলো এগুলো বোঝেন না? সামান্য দশমিক ক্লাস 5 পাস করেন নাই? ক্লাস 5 থেকে তো পয়েন্ট শেখায়। জাস্ট আই টুক দ্য অপরচুনিটি টু ওভারকাম মাই সেলফ। তো তারা দেখলাম একটু থতমত খেয়ে গেল। হ্যাঁ, এরপরে এটা হচ্ছে শেষ 2 দিন বা 3 দিন আগের দিন আর কি। এরপরে আর কি টর্চারটা বন্ধ হয়েছে, সম্ভবত 10ম দিনের দিন বা 9th-তে, আই এম নট শিওর। তো তারপরে তারা চলে গেল। পরে তারা বুঝছে আর কি যে তারা দশমিকের হিসাবটা বুঝে না, 50 কোটি টাকা বানাই দিচ্ছে। এরপরে একদিন আমাদেরকে বলা হলো যে তোমাদের কাছকে ছেড়ে দেওয়া হবে, গোসল করে দেন, গোসল করে নাও, তোমাদের জন্য আনা হয়েছে। আমি কিন্তু এর মধ্যে একদিনও শাওয়ার নিই নাই, আমাকে প্রত্যেকদিন শাওয়ার নিতে বলছে, আমি একদিনও শাওয়ার নিই নাই। তাহলে শাওয়ার নেন, শাওয়ার নিয়ে নামাজ টামাজ পড়েন, পড়বো না। আমি বন্দি থাকা অবস্থায় কিসের নামাজ, কিসের শাওয়ার? বন্দিকালীন থাকাকালীন সময় হিসাবে কোনো কোনো নিয়ম নাই, আমি কোনোটাই করবো না। নামাজও পড়বো না, শাওয়ারও নিব না। বাথরুমে যেতে হয় তাই যাবো। এটা নিয়ে একটু, এটার জন্য টর্চার হইতেছে আমাকে, বাট এটা আমি বলছি। কারণ এখানে একটা ব্যাপার হয় কি, আপনি যদি নার্ভটা ধরে রাখতে পারেন আপনার উপরে টর্চার কমবে। আপনি যদি নার্ভ হারায় ফেলেন টর্চার আরো বাড়বে, ওরা পেয়ে বসে। বাট নার্ভ ধরে রাখতে হলে আপনাকে শেষ পর্যন্ত নার্ভ ধরে রাখতে হবে। শেষ পর্যন্ত ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট ইউ আর দ্য স্ট্রংগেস্ট পারসন, ইউ আর স্ট্রঙ্গার দ্যান দেম। তো যাই হোক, বললো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দেওয়া হবে বলার পরে ওই দিন রাত্রেবেলায় সোহন ভাইয়ের সঙ্গে ওই দিনকে দেখা হলো না, না না না, আমাদেরকে গাড়িতে তোলা হলো, সেই কালো আলফ্রেডাতে। কালো আলফ্রেডাতে তুললো, সোহন ভাইকে তখন তুললো, চোখ কিন্তু বন্ধ, বাট কথাতে বুঝছি সোহনের সঙ্গে কথা হচ্ছে আর কি। কোর্টে গেল, এটা বুঝতে পারলাম যে কোর্টে গেছে। কোর্টে যাওয়ার সময় ওদেরকে বলে গেল, দুজন লোক, 2-3জন লোক হয়তো উপরে চলে গেল আর কি, বলে গেল যে যদি ডাকে তাহলে লয়েবি। তখন বুঝলাম যে জজ সাহেব যদি ডাকে কোর্টে শিওর আর কি। তো কিছুক্ষণ পরে লোক দুটো নেমে আসলো, নেমে এসে আর কিছু বললো টললো না। ও, সৌম্যের কাছে একটা ব্যাগ ছিল ছোট, ওনার ওষুধ থাকতো। হারামজাদার বাচ্চা, কি জানোয়ার! হ্যাঁ, এর মতো লোকটা বলে আপনার ব্যাগের মধ্যে কি, তোর না আপনি না তোর, তুই তোর ব্যাগের মধ্যে কি? হ্যাঁ, বলে ওষুধ চেক করে, দেখালো ওষুধ দেখান। তো যাক, কিছু আর ওদের কাছে তখন আমাদের আর কিছু জিজ্ঞাসা করার সাহস হলো না, এমন ধরনের অ্যাটিটিউড ছিল। ও ও ভুলে গেছি, এর আগের দিন একটা ঘটনা আছে। সেটা হচ্ছে যে আসার আগের দিন তারা আমাদেরকে আইরিশ নিছে, ফিঙ্গারপ্রিন্ট নিছে। ভাই রে ভাই, যে আইরিশ যে নেয় এবং ফিঙ্গারপ্রিন্ট যে নেয়, এ যে কি শুয়োরের বাচ্চা! হ্যাঁ, এটা কি পরিমাণ জারজ বাস্টার্ড! এই যে কি পরিমাণ হাসিনার অ্যাসল চাটে! ইউ ক্যান্ট ইমাজিন, শেখ হাসিনা কিসব মাদারচোদ পয়দা করছে। একমাত্র উনার পক্ষে সম্ভব, উনার গর্ভে এই ধরনের মাদারচোদ জন্ম হইতে পারে। শুয়োরের বাচ্চা, 2 পয়সার একটা ফকিন্নি কথাকার, কি ব্যবহারটা করছে আমাদের সঙ্গে, কি জঘন্য ব্যবহারটা করছে! কথা বলতেও পারি না, উত্তর দিতে পারি না, সহ্য করে যেতে হয়েছে। এগুলো সব আমাদের সবকিছু মনে থাকবে। শেখ হাসিনা, সবকিছু মনে থাকবে। শেখ হাসিনা, ইউ আর রেসপন্সিবল ফর অল অফ দিস, অনলি ইউ। তুমি তোমার ক্ষমতা লম্বা করার জন্য, তুমি তোমার লোভের জন্য, তোমার দুর্নীতির জন্য তুমি এসব করছো। তুমি সব জানোয়ারকে দিয়ে তুমি তোমার অ্যাসল চাটাইছো। জানোয়ার শেখ হাসিনা, ইউ ডিস্ট্রয়েড মাই লাইফ, ইউ ডিস্ট্রয়েড মাই ফ্যামিলি লাইফ, ইউ ডিস্ট্রয়েড মাই কিডস, ইউ ডিস্ট্রয়েড মাই ফ্যামিলি, you destroyed my parent, you destroyed my friends, you are the ultimate rascal, you should be paid. তোমারে পে করতে হবে হাসিনা। দেখছো না, দেশ ছাড়তে হয়েছে না, পালাতে হয়েছে না? বোঝো না তুমি? বাংলাদেশে আর কোন রাষ্ট্রপতি পালাইছে, কোন সরকার প্রধান পালাইছে? তুমি পালাইছো, তুমি স্ট্রেট পালিয়েছো, পাল করে পালিয়েছো। কোথায় তোমার দম্ভ? ইস, হাসিনা পালাই না, কোথায় তোমার দম্ভ হাসিনা? গেছো আবার কোথায় গেছো? তো সেই শ্বশুর বাড়ি গেছো, মোদির ওখানে। তোমার সব থেকে বড় 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 লজ্জা কি জানো? তোমার বাবা যখন মারা গেল, মোস্তাককে প্রথম সেলিব্রেশন করলো ইন্ডিয়া। তোমার যখন পতন হইলো, তখনও ইউনুস সাহেবকে প্রথম সেলিব্রেশন করলো ইন্ডিয়া।
সামনে সে 15 আগস্ট, ইন্ডিয়ার স্বাধীনতা দিবস। তুমি ইন্ডিয়াতে বসে বসে দেখবে সেলিব্রেশন। সেলিব্রেশন কাকে বলে? বুঝতে মজা হাসিনা। তো যাই হোক, এরকম ও ওই সবগুলো নিল, আইরিশ টাইরিশ নিল, এগুলো সব নিল। নেবার পরে দেখি আমাদেরকে ছবি তুলবে। তখন ছবি তোলার সময় দেখি আমার আর শোভন ভাইয়ের মধ্যে এক চ্যাংরা একটা ছেলে, চিকনা চাকনা, একেবারে হ্যাংলা। হু দ্য হেল হিজ, আমরা চিনি না বাইরে, আমরা চিনি না। সে হলো আমাদের মামলার 1 নম্বর আসামি, বুলবুল। ওর নাম হলো বুলবুল। সে হয়ে গেল 1 নম্বর আসামি, তাকে আমরা চিনিও না। তো যাই হোক, বুলবুল সহ ছবি টবি তোলা হলো। ছবি টবি তোলার পরে আমরা ঘুমালাম। সকালবেলায় আমাদেরকে আলফাটাতে করে নিয়ে গেল। তো তখন যেটা বলছিলাম আর কি। তো কোর্ট থেকে আবার ফিরে আসলাম। ফিরে আসার পর ওই রাতটা শোভন ভাই আর আমি একসঙ্গে ছিলাম, একই রুমে রাখছিল ওই দিন। ওদিন চোখও বোধহয় খোলা ছিল সম্ভবত। সকালবেলা যাওয়ার আগে সেই অফিসার, মানে হাসিনার চাটা, যেটা হাসিনা অ্যাসল চাটে, মজা করে সস দিয়ে চাটে, যেটাকে হাসিনার যেগুলো বার হয় সেগুলোকে যে মনে করে সস মনে করে, যে মেয়োনেস মনে করে যে চাটে, সে অফিসার, মানে এই যে কি ফারুকি সুরের বাচ্চাটা। হ্যাঁ, ফারুকি সুরের বাচ্চাটা তখন বলতেছে যে ভাই, কিছু মনে করবেন না, আপনাদের তো একটু কষ্ট দিয়ে ফেলেছি, আসলে উপরের অর্ডার ছাড়া তো আমরা কিছু করতে পারি না। ওই সুরের বাচ্চারা উপরের অর্ডার কি বলছিল যে আমাদের টর্চার করতে? বলছিল ধরে নিয়ে সর্বোচ্চ এতটুকু বলতে পারে, তারপরে বলছে। এই উপরের অর্ডারের কাহিনী কেউ ভুলবেন না কখনো। তোর উপরের অর্ডার তোর বাপের সঙ্গে তুই বোঝ, আমার হিসাব আমার সঙ্গে কর, হিসাবে কখনো বলবেন না। এগুলো কোনো লজিক না। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে বিচারগুলো হয়েছিল নুরেমবার্গ ট্রাইব্যুনালে, সেখানে উপরের অর্ডার বলে কোনো কিছুকে পাত্তা দেওয়া হয় নাই, এন্টারটেইন করা হয় নাই। আমরা যেন না করি কখনো, আমরা যেটা কখনো না করি। এক ছোট বাচ্চা বললো যে আমরা বাধ্য হয়ে করি, হ্যান ত্যান ছাত্র যেসব বলে, আপনারা কিছু মনে করেন না, আপনারা লেখা চালায় যান, লেখালেখি করছেন, আপনার লেখা আমরা পড়েছি, হ্যান পড়েছি, ত্যান পড়েছি। হ্যাঁ, 2-4টা লেখার নামও বলো, বুঝলাম যে তারা ভালোই স্টাডি করছে আর কি আমাদেরকে নিয়ে। এই করছি সেই করছি, বন্ধ করেন না, বোঝেনি তো কি আর করার। নেক্সট টাইম আসলে আপনাদের থাকার যায় ব্যবস্থা ভালো করবো। কষ্টে মমিন না, নেক্সট টাইম আসলে। তো যাই হোক, আমি আসার সময় বললাম যে ভাই এই গামছাটা একটু আমাদের দিয়ে দেন, সুপিনার হিসাবে রেখে দেয়। তো বললো যে না, গামছাটা দেওয়া যাবে না, কি আর করা, তখন পালাতে বলেই বাঁচি। ওখান থেকে ছেড়ে দিল আমাকে, আর শোভনকে ছেড়ে দিল। আর কোর্টে আনতে তারা আবার দেরি করছে, তখন 11:30 না 12টা দিন বেজে গেছে। এই সময় তারা কোর্ট আবার রিসিভ করবে না। কোর্টে আসার পরে কোর্টের গারদে আর কি, গারদে ঢোকার সময় আমাদের সঙ্গে দেখা হলো কামাল ভাইয়ের। আমরা খেয়াল করি নাই, কামাল ভাই দেখছে আগে, চিল্লাই উঠছে কামাল ভাই। আর তারপরে ফেরার সময় কোর্ট থেকে বার হওয়ার, যখন ওই যে এটা তো গারদের কথা বলতেছি আর কি, ফাইনালি গারদের কি বিধি কিচ্ছে সিস্টেম রে ভাই, এই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে ওই রুম। আবার দেখলাম যে ওই যে ডিম পরোটা এইসব কিছু খেতে দেয় গারদ থেকে। যখন আমাদের কোর্টে তুলতেছে, তখন শোভন ভাই প্রথম দেখলো হচ্ছে আখি ভাবিকে। এটাই হলো টর্চারের মূল কাহিনী। আমার বাচ্চারা এই সময় কিভাবে ছিল আমি জানি না। আমার মাঝে মধ্যে, আমার ওই যে বললাম না যে একটা ঘোরের মতো হয়, অনেক কিছু চিন্তা করি যেগুলো ফ্যাক্ট না। আমার কাছে কেন জানি মাঝে মধ্যে মনে হতো যে আমার বাবা, আমার মা, আমার বাচ্চা দুইটা, ওরা বোধহয় কেউ বেঁচে নাই, ওরা বোধহয় মরে গেছে সবাই। আমার ফিল হইতো এটা, হ্যাঁ, এবং আমি এটা বিশ্বাস করতাম তখন। কখনো কারোর সঙ্গে এগুলো শেয়ার করি নাই, আজকে করলাম। আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমার বাবা মা এবং আমার বাচ্চা এরা কেউ বেঁচে নাই। মানুষজন মর্গ থেকে শুরু করে নদী নালা খাল বিলে যেখানে যা লাশ ভেসে উঠছে, অনেক খুঁজতে গেছে। পেপারে কোথায় নিখোঁজ সংবাদগুলো আছে সেগুলো সবই যাত্রা করছে। কেন হচ্ছে? কারণ হাসিনার গদি, ওর নিচে যেটা থাকে, যে গদিটা, চেয়ারটা, সেই গদি রক্ষার জন্য। কিন্তু এই হারামজাদাগুলো, এই পাঞ্চতগুলো এই জন্য রক্ষা পেতে পারে না। হাসিনার উপরে দোষ চাপিয়ে এরা রক্ষা পেতে পারে না। এরা কম্পিটিশন করে কে কাটছে আরো বড় পিশাচ হতে পারে, অমানুষ হতে পারে, কে কত বড় শুয়োরের বাচ্চা হতে পারে। এরা কম্পিটিশন করে, এদের লক্ষ লক্ষ জীব, এত করে জীব, এদের অসভ্য জানোয়ারের বাচ্চা একটা। ছাত্রদের আন্দোলনটা সফল হয়েছে, আমরা বেঁচে গেছি, আমরাও চেষ্টা করেছি, আমরাও করেছি। এই সরকারের বিরুদ্ধে একটা বেজ লাইন আমরা তৈরি করেছি, এটা ভুলে যান না ভাই, কেউ ভুলে যান না। 16টা বছর আমরা টানা লড়াই করেছি, পারি নাই টেনে ফেলতে। লড়াই কিন্তু আমরা একদিনের জন্য থামাইনি। গোস্ত রুটির জন্য আমরা লড়াই করি নাই,
আমরা লড়াই করছি ডেমোক্রেসির জন্য, ডেমোক্রেসির জন্য, ডেমোক্রেসির জন্য, কথা বলতে পারার জন্য। আজকে তো অনেকেই দেখতেছি কত কিছু লিখছেন, কত কিছু লিখছেন, 5 বছর ধরে বন্দি মানুষকে নিয়েও সমালোচনা করছেন। তার সময় আপনারা কথা বলতে পারতেন, শিশির বাবু আপনি কার্টুন আঁকতে পারতেন, কিন্তু আপনাদের জবান খোলে না এখন। আপনারা এখন আবার বাকস্বাধীনতা শিখেছেন, এতদিন আপনারা বাকস্বাধীনতা শেখেন নাই। দিস ইজ দ্য ডিফারেন্স। যে সুরের বাচ্চারা বলে বিকল্প দেখান, আমি বলি বিকল্প চুদান। বিকল্প চুদানোর আপনি কে? কোন বাস্টার্ডকে রাইট দেওয়া হয়েছে বিকল্প দেখানোর জন্য? বিকল্প খুঁজে নেবে বাংলাদেশের মানুষ, ভোট দিয়ে বিকল্প দেখাবে। তুমি কোন চ্যাটের দাস, চ্যাটের বাল্লা হরিদাস পাল তোমাকে বিকল্প দিবে? তোমাদের বসাবে ক্ষমতায়? কেন বসাবে তোমারে? তুমি কে? তুমি কি করছো দেশের জন্য? অনেক কষ্টের কথা বলে ফেললাম ভাই। মামলা মনে হয় দিছিল সব মিলিয়ে 5টা বা 6টা। এখন দেখা যাক, কিছু মামলা শেষ হয়েছে, না শেষ তো হয় নাই, কোথায় একটা কোথায় শেষ হয়েছে, বাদ বাকিগুলোর এখন আশাবাদী যে হয়তো মামলাগুলো টিকবে না। কোনো জজ সাহেব এতদিনে করে করে ঘুরছি আমরা, কোনো জজ সাহেব কখনো জিজ্ঞাসা করে নাই যে হোয়াট ইজ ইউর ওপিনিয়ন, ইউ সে সামথিং। তুমি যে ভিকটিম, তুমি যে আসামি হয়েছো, তুমি কিছু বলো। কোনো জজ সাহেবের বাচ্চা জিজ্ঞাসা করে নাই এগুলো। এগুলো জজ জজ হয়ে গেছে, হাসিনার জজ এগুলো, আওয়ামী লীগের জজ। হাসিনা তো ছিল আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, বিএনপির না, বাংলাদেশের না। সে ছিল আওয়ামী লীগ দলীয় প্রধানমন্ত্রী। দেশ স্বাধীন হওয়ার পরে ক্ষমতা পাইছে, গণতন্ত্রের ডট 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 মেরে ছেড়ে দিয়েছে। 96 পাওয়ারে আসছে, ওই যে নাসিমকে দিয়ে কু করাইছে ক্ষমতা ছাড়ার পরে, ছাড়ার কষ্টে। আবার ক্ষমতায় আসছে, 16 বছর একটানা ক্ষমতা সে ধরে রাখছে। ডেমোক্রেসি ডট 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 ডট, বুঝেন না? ডট ডট। এরা এরা পলিটিক্স করার রাইট কিভাবে পায়? একটা সভ্য দেশে যে যে মানুষ যতবারই ক্ষমতায় আসে, যে দল যতবার পাওয়ারে আসে, ততবারই যে ডেমোক্রেসি ডট 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 করে দেয়, সেই দল কিভাবে ভ্যালিড দল হয়, কিভাবে লিগাল দল হতে পারে? কোন সভ্য দেশ হলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিত। আমি বলি না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, থাকুক, নাকে খত দেওয়া উচিত তাদেরকে। আগেই ভালো ছিলাম যারা বলছেন, তারা বুঝেন, তারা বুঝে বলেন। আমরা যে এক্সপিরিয়েন্স করেছি সেগুলো বুঝে বলেন। এখন তো অনেকেই রাজনীতি করছে না। আই হেট পলিটিক্স বলতেন 2 দিন আগে। আপনাদের এই আই হেট পলিটিক্সই হাসিনাকে এই জায়গাতে নিয়ে গেছে। পলিটিক্যাল কোনো দলকে আপনি সাপোর্ট নাই করতে পারেন, বাট ইউ কান্ট হেট পলিটিক্স বিকজ ইউ আর দ্য পলিটিক্স। ইউ ইয়োরসেলফ ইজ দ্য পলিটিক্স। আই হেট পলিটিক্স বলে কোনো কথা হতে পারে না। এই যে গুম ছিলাম, এই যে যন্ত্রণা সহ্য করছি, অত্যাচার সহ্য করছি, এর পিছনে আপনিও দায়ী। আপনি যে বলছেন আই হেট পলিটিক্স, আপনারাও দায়ী। আমরা পারি নাই, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। দ্যাট হ্যাপেন, বাট আমরা পারি নাই, ঠিক আছে। কিন্তু আপনি বলছেন আই হেট পলিটিক্স, দ্যাট মিনস ইউ সাপোর্টেড হাসিনা, ইউ সাপোর্টেড ফ্যাসিস্ট, ইউ সাপোর্টেড দ্যাট গেস্টাপো, দ্যাট বাস্টার্ড। পিঠে এখনো আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না, ঘুমাইতে পারি না, জিম করতে পারি না, বেশিক্ষণ হাঁটতে পারি না, মিছিলে যেতে পারি না আমি এখন। আপনি জানেন আমি 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 জেল থেকে বার হওয়ার পরে এখনো পর্যন্ত একটার বেশি কোনো 2টা মিছিলে আমি যেতে পারি নাই। আমার লিডার হয়তো মাইন্ড করবে যে ও আসে না কেন, বাট আই কান্ট। আমি হাঁটতে পারি না। মিছিলে যে দৌড়টা দিতে হয়, যে স্ট্রেনটা দিতে হয়, আই কান্ট এফোর্ড দ্যাট। এটা হয় না আমার পক্ষে। রাতের পর রাত ঘুমাতে পারি না পিঠের ব্যথায়। কেন? আমার মেডিকেল বিল কে দেবে? হাসিনা দিবে? হাসিনা বাবা দিবে? 32 নম্বর বেচে দিবে? ওবায়দুল কাদের দিবে? আমি এই মহিউদ্দিন ফারুকীর বিচার চাই। আমি বিচার চাই চাই চাই। এই বাংলাদেশ সরকার এখন যারা ক্ষমতায় আছে বা ভবিষ্যতে যারা আসবে, তাদের কাছে আমার একটাই চাওয়া, অ্যাজ এ টর্চার সার্ভাইভার আমার একটাই চাওয়া, মহিউদ্দিন ফারুকীর বিচার হতে হবে বাংলাদেশের মাটিতে, উপযুক্ত বিচার হতে হবে। আমি বলছি না যে আমার 14 দিন ঘুম রাখছে আমি ওরা 14 দিন ঘুম রাখবো, না। আমরা তো আওয়ামী লীগ না যে আমরা সেম জিনিস চাইবো, একই জিনিস চাইবো। সেই লোক তো আমরা না, আমরা আওয়ামী লীগ না। আমরা কোনো প্রতিশোধ চাই না, কোনো পাল্টা চাই না, কিন্তু আমরা বিচার চাই।
বাংলাদেশে বিচার প্রতিষ্ঠিত হতেই হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হতেই হবে। একটা কল্যাণমুখী আইনের প্রতি সম্মান রাখা বাংলাদেশি বিএনপির একমাত্র লক্ষ্য। যারা জাতীয়তাবাদী তাদের একমাত্র টার্গেট এটা। জাতীয়তাবাদী মানেই শুধু বিএনপি না, যারা বাংলাদেশি, যারা বাংলাদেশকে বিশ্বাস করে, তারা প্রত্যেকেই জাতীয়তাবাদী। প্রত্যেক জাতীয়তাবাদী চাওয়া একটা একটা কল্যাণমুখী রাষ্ট্র, কল্যাণমুখী বাংলাদেশ, মানুষের অধিকার থাকা বাংলাদেশ, কোনো টর্চারের বাংলাদেশ না। সরি, উত্তেজিত হয়ে অনেক কথা বললাম, বেশিক্ষণ বলে ফেললাম, আই এম ভেরি সরি। আজকে বিদায় নেই, দেখা হবে ইনশাল্লাহ। তাড়াতাড়ি ভোট টোট হবে, যারা জিতবে তারাই ক্ষমতায় আসবে। সেভাবে যদি আওয়ামী লীগও জিতে আসে কোনো সমস্যা নেই, আসুক, মোস্ট ওয়েলকাম। বাট ভোটে জিতে আসতে হবে, মানুষের ভোটে, রাতের ভোটে না। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।